নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি সেরাদা। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, শহরে ফের ভেঙে পড়ল বহুতলের একাংশ। বহুতলটি সংস্কারের কাজ চলাকালীন দুর্ঘটনা, আহত এক শ্রমিক। জোড়াসাঁকো থানার অন্তর্গত মুক্তারামবাবু স্ট্রিটের ঘটনা। ঘড়ির কাঁটায় তখন 3:45 হুড়মুড়িয়ে কিছু একটা ভেঙে পড়ার বিকট শব্দ। কিছু বুঝে ওঠার আগেই চারিদিক ভরে যায় ধুলোয়। শহরে ফের একবার ভেঙে পড়ল বহুতল। এবারের ঘটনাস্থল জোড়াসাঁকো থানার অন্তর্গত মুক্তারামবাবু স্ট্রিট। ফের শহর কলকাতায় বাড়ি ভেঙে বিপর্যয়ের ঘটনা। এবারের গন্তব্য জোড়াসাঁকো থানার মুক্তারামবাবু স্ট্রিট। ঠিক এই যে বাড়ি, এই বাড়ি দীর্ঘদিন ধরে এখানে অবস্থিত এবং বাড়ির যে সামনের অংশ, সেই সামনের অংশে বেশ কিছুদিন ধরে পুনর্নির্মাণ করার কাজ চলছিল এবং সেই কাজ করতে গিয়েই বাড়ির সামনের অংশটি পুরো ভেঙে পড়ে। তখন এটা পড়লো, ধাম করে আবার আসলো, আবার আসার পরে পুরো ধুলো ধুলো হয়ে গেল। আমি দৌড়ে দৌড়ে ওখান থেকে আসলাম, এসে দেখলাম পুরো ধুলো ধুলো, মানে তারপরে একটু হালকা হলো, পুরো ধুলো ধুলো ভর্তি ছিল, মানে পুরো ড্রাই তো, পুরো ধুলো ছিল। তারপরে আমি এসে দেখলাম একটু ধুলোটা কম হলো, দেখছি একটা লোক আটকে ছিল, ওতে লেবার ছিল, আটকে গেছিল। তারপরে ওকে আমি একটা ছেলে আর ধরে ওকে তুলে নিয়ে গিয়ে মেডিকেল পাঠালাম। তারপরে সবাই এসে দেখে হচ্ছে আর ওই হাতে ইনজোর্ড হয়েছে, একটু পায়ে হয়েছে, কিন্তু একটু ভয় খেয়ে গেছিল। বহুতলটি বেশ পুরনো, চলছিল সংস্কারের কাজ। কাজ চলাকালীন আটকে পড়েন এক শ্রমিক। ঘটনাস্থলে ছুটে যায় দমকল ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা। দ্রুততার সঙ্গে শুরু হয় উদ্ধার কাজ। ঘটনাস্থলে যান উত্তর কলকাতা বিজেপি জেলা সভাপতি তমগ্ন ঘোষ। এটাও দেখতে হবে বারবার কলকাতার বুকে বারবার কেন এই বাড়ি ভেঙে পড়া এবং এই বারবার এই প্রমোটিং রিলেটেড ঘটনা কেন ঘটছে। লিগাল ইললিগাল সেগুলো তো পেপার ওয়ার্ক দেখে বলতে হবে, এটা তো আমি এই মুহূর্তে বলতে পারছি না। তবে একটা জিনিস অত্যন্ত স্পষ্ট যে প্রিকশনারি মেজার নেওয়া উচিত ছিল সেটা নিশ্চয়ই নেওয়া হয়নি বলেই ঘটনা ঘটেছে। নিলে হয়তো এই ঘটনা নিশ্চয়ই ঘটতো না। কেন বারবার ভেঙে পড়ছে বহুতল? আদতে ত্রুটিটা ঠিক কোথায়? সংস্কারী নজরদারির অভাব নাকি গোড়াতেই গলদ? উঠছে প্রশ্ন। এখন কি কারণে এই বাড়ির অংশ ভেঙে পড়লো সেই বিষয়ে জানার চেষ্টা করছেন পুলিশ কর্তারা। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ থেকে শুরু করে দমকলের আধিকারিকরা এবং যুদ্ধকালীন তৎপরতায় চলছে এই যে ভেঙে ফেলা অংশ বা ভেঙে যাওয়া অংশ, সেই অংশকে সরিয়ে ফেলার কাজ। ক্যামেরায় মনোজ মুখোপাধ্যায়ের সাথে অরিত্র ঘোষ, কলকাতা টিভি। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছে গেল এলন মাস্কের ফ্যালকন 9 রকেট। সুনিতা বুচ উইলমোরদের এখন পৃথিবীতে ফেরা শুধুমাত্র সময়ের অপেক্ষা। 4 নভোচর অ্যান ম্যাকলেন, নিকোল আয়ার্স, তাকুয়া ওনিশি ও কিরিলদের সঙ্গে দেখা হয়েছে সুনিতা বুচ উইলমোরের। বুধবারই পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিচ্ছেন সুনিতারা। ইলন মাস্কের ফ্যালকন 9 রকেট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছে যাওয়ার পর সুনিতাদের পৃথিবীতে ফেরার দিনক্ষণ নিশ্চিত হলো অনেকটাই। রবিবার সকাল 9:35 নাগাদ মহাকাশ স্টেশনে অবতরণ করে ফ্যালকন 9। সেখানকার পরিবেশ, ভিতর বাইরের চাপ সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষার প্রায় 1 ঘন্টা পর 10:35 নাগাদ মহাকাশযানটির দরজা খোলে। দীর্ঘ 9 মাস পর সুনিতাদের সঙ্গে দেখা হয় নিকোল আয়ার্স ও কিরিলদের, যার ফলে উচ্ছ্বাসে ফেটে পড়েন সকলে। মাত্র 8 দিনেই পৃথিবীতে ফেরার লক্ষ্য নিয়ে গত মে মাসে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনিতা ও বুচ। বোয়িং স্টারলাইনারের মহাকাশযানে এরপর যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ঝুঁকি নেয়নি নাসা। এরপর নানা বাধা বিপত্তি, বারবার তাদের ফেরার খবর ভেসে উঠলেও কোনো না কোনো কারণে পিছিয়ে যেতে থাকে। মার্কিন প্রেসিডেন্ট পদে ট্রাম্প শপথ গ্রহণের পর 2 নভোচরকে ফেরাতে অতি তৎপর হয় নাসা। বন্ধু মাস্কের সাহায্য চান ট্রাম্প। যৌথভাবে কাজ শুরু করে মাস্কের স্পেস এক্স ও নাসা। অভিযানের নাম দেওয়া হয় ক্রু 10 মিশন। রবিবার ভোর 4:30 নাগাদ ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে সুনিতাদের ফিরিয়ে আনার জন্য মহাকাশে পাড়ি দেয় ফ্যালকন 9 রকেট। কলকাতা টিভি। পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার অন্যতম নেতা আবু কাতাল নিহত। শনিবার রাতে গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয় বলে পাক সংবাদ সূত্রে জানা গেছে। ভারতে বিশেষত জম্মু কাশ্মীর উপত্যকায় পুণ্যার্থী বোঝাই বাসে গ্রেনেড হামলা সহ একাধিক জঙ্গি অপারেশনে প্রধান অভিযুক্ত ছিল এই কাতাল। মুম্বাইয়ের 26/11 হামলার মাস্টারমাইন্ড তথা লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা মৌলানা হাফিজ মোহাম্মদ সঈদের বিশ্বস্ত সঙ্গী আবু কাতাল নিহত। শনিবার পাক পাঞ্জাব প্রদেশে ঝিলাম জেলায় তার গাড়ি লক্ষ্য করে আততায়ীরা গুলি চালায়। তাতে আবু কাতাল ও তার গাড়ির চালক ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এখনো পর্যন্ত ওই হত্যাকাণ্ডের কেউ দায় স্বীকার করেনি। ভারতের সাম্প্রতিককালে একাধিক প্রাণঘাতী হামলার নেপথ্যে ছিল আবু কাতাল। মূলত জম্মু কাশ্মীর উপত্যকায় হামলা চালানোই ছিল আবু কাতালের প্রধান কাজ।
ফয়সাল, নাদিম ও কাতাল সিন্ধি নামেও তার পরিচিতি ছিল। লস্করি তৈবার মৌলানা হাফিজ মোহাম্মদ সঈদের নির্দেশেই ভারতের জিহাদি অভিযান পরিচালনার দায়িত্বে ছিল আবু কাতাল। 2024 সালের জুন মাসে জম্মু কাশ্মীরের রিয়াসি জেলায় পুণ্যার্থী বোঝাই বাসে হামলা চালানোর পান্ডা ছিল আবু কাতাল। লস্করি তৈবার মুখ্য অপারেশনাল কমান্ডার পদে ছিল কাতাল। 2023 সালে রাজৌরির জঙ্গি হামলার মাস্টার মাইন্ড ছিল হাফিজ অনুগত কাতাল। রাজৌরি হামলায় তদন্তে আবু কাতালের নাম ছিল এনআইএর চার্জশিটে। এনআইএর মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিল কাতালের নাম। দীর্ঘদিন যাবৎ ভারতের জিহাদি কার্যকলাপে কাতালের নাম জড়ায়। স্বভাবতই তার খুঁজে ছিল ভারতের গোয়েন্দারা। অবশেষে পাকিস্তানি তার নিহত হওয়ার খবরে স্বস্তিতে ভারত। কলকাতা টিভি। বলিউডে হিন্দি গান নিষিদ্ধ করল পাকিস্তান। কলেজ বিশ্ববিদ্যালয়ে ভারতীয় হিন্দি সিনেমার গান গাইলে কড়া শাস্তির নিদান দিয়েছে পাক পাঞ্জাব প্রদেশ সরকার। শুধু গান গাওয়া নয়, গান চালিয়ে নাচলেও শাস্তি পেতে হবে। ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সতর্কবার্তা পাঠিয়েছে প্রশাসন। ভারতীয় হিন্দি সিনেমার সূত্রে বলিউডের গানের পাকিস্তান সহ বিশ্বের নানা দেশেই জনপ্রিয়, কিন্তু সেই বলিউডি সঙ্গীতে নিষেধাজ্ঞা জারি করল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মারিয়াম নওয়াজ সরকার। বলিউডের গান বাজানো চলবে না, চলবে না ভারতীয় হিন্দি সিনেমার গানও। সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাক পাঞ্জাব প্রশাসনের তরফে নোটিশ দেওয়া হয়েছে। গানের সঙ্গে তাল মিলিয়ে নাচও নিষিদ্ধ হলো পাকিস্তানে। গত 14 মার্চ কলেজগুলিতে ওই বিজ্ঞপ্তি জারি হয়েছে। একই সঙ্গে সরকারি নির্দেশ অমান্য করলে কলেজ থেকে বহিষ্কারের মতো কড়া পদক্ষেপ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয় প্রশাসনের তরফে জারি করা ওই বিজ্ঞপ্তিতে। যেহেতু বলিউডের সিনেমা ও তার গান পাকিস্তানের তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয়, তাই সরকারের এই ফরমান ঘিরে শুরু হয়েছে বিতর্ক। সমাজ মাধ্যমে ইতিমধ্যেই সরকারি নির্দেশের সমালোচনা শুরু হয়েছে। কলকাতা টিভি। সরাসরি পুলিশ কর্মীকেই হুমকি, গানের তালে না নাচলে সোজা সাসপেন্ডের হুমকি আরজেডি বিধায়ক তেজ প্রতাপ যাদবের। বাধ্য হয়ে কোমর দোলান পুলিশ কর্মীও। ওই বক্তব্যের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিও ভাইরাল হতেই আরজেডিকে তুলোধনা জেডিইউ বিজেপির। পুলিশ কর্মীকে সাসপেন্ডের হুমকি, আরজেডি বিধায়কের সেই ভাইরাল ভিডিও ঘিরে এখন বিহারের রাজনীতিতে আলোচনা সমালোচনা তুঙ্গে। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের ছেলে তেজ প্রতাপ যাদব, তিনি আরজেডি বিধায়কও বটে। শনিবার নিজের বাসভবনে দলীয় কর্মীদের নিয়ে হোলি পালন করছিলেন তিনি। সেই অনুষ্ঠানেই এক পুলিশ কর্মীকে সাসপেন্ডের হুমকি দিতে শোনা যায় তেজ প্রতাপ যাদবকে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। सिपाही दीपक, एक गाना बजाएंगे, उसमें तुमको ठुमका लगाना, ठीक है? बुरा मत मानो, होली है, आज नहीं ठुमका लगाओगे तो सस्पेंड कर दिए जाओगे। बुरा मत मानो, होली है। আরজেডি বিধায়কের হুমকিতে বাধ্য হয়ে কোমরও দোলান ওই পুলিশ কর্মী। এই ভিডিও ভাইরাল হতেই শুরু রাজনৈতিক টানাপোড়েন। আরজেডিকে রীতিমতো কড়া ভাষায় তুলোধনা বিজেপি এবং জেডিইউ এর। कानून और वर्दी पहनने वाले व्यक्ति का सम्मान करने के बदले आज वर्दी पहनने वाले का जो अपमान किया है तेज प्रताप यादव ने, ये दिखाता है कि मानसिकता, फितरत, डीएनए में जंगल राज ही कूट कूट कर भरा हुआ है। पर इनको समझना होगा कि अब बिहार बदल चुका है। दरअसल बिहार बदल गया है। तेज प्रताप यादव हो या तेजस्वी यादव या लालू जी के पूरे कुनबे के लोग, उन्हें एक बात समझनी होगी कि बदलते बिहार की जो तस्वीर है उसमें इस तरह के हरकतों की कोई जगह नहीं है। চলতি বছরই বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। 243 আসনে জোর লড়াইয়ের সম্ভাবনা। নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ কিছু না জানালেও যে যার মতো খুঁটি সাজাতে শুরু করেছে রাজনৈতিক দলগুলি। এই আবহে লালু পুত্র তথা আরজেডি বিধায়ক তেজ প্রতাপ যাদবের ভাইরাল ভিডিওর জেরে কিছুটা হলেও অস্বস্তিতে রাষ্ট্রীয় জনতা দল। কলকাতা টিভি। সেরা দশের সময় এখন ছোট্ট একটা বিরতির। ফিরছে বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর, দেখছেন সেরা 10। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। পড়ুয়াদের অসামাজিক কাজ রুখতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ কেরল হাইকোর্টের। শিক্ষকদের বেথ নিয়ে স্কুলে যাওয়ার পরামর্শ। সবসময় ব্যবহার না করলেও শিক্ষকদের হাতে বেথ দেখলে পড়ুয়াদের ওপর মানসিক প্রভাব পড়বে, এমনটাই মত কেরল হাইকোর্টের বিচারপতি পিভি কুন্নিকৃষ্ণনের। চোখে চশমা, হাতে বেদ, দরাজ কলা, দুষ্টুমি করলেই বকুনি, সঙ্গে 82 শিক্ষার চর।
শিক্ষকদের ভয়ে এককালে তটস্থ হয়ে থাকতো পড়ুয়ারা, তবে সময়ের সঙ্গে সঙ্গে যুগ বদলেছে। মারধর করা তো দূর, শিক্ষকরা এখন বকাবকি করলেই মুখ ভার হয় পড়ুয়াদের। প্রতিশোধ হিসেবে শিক্ষকদের হেনস্থা, পুলিশে অভিযোগ দায়ের তো রয়েছে, তাই শাসন করা কমিয়েছেন শিক্ষকরা। তাতে হিতে বিপরীতই হয়েছে। ক্রমশই বিভিন্ন অসামাজিক কাজকর্মে জড়িয়ে পড়েছে পড়ুয়ারা, তাই ছাত্রছাত্রীদের পথে আনতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ কেরল হাইকোর্টের। কেরলের এক পড়ুয়াকে বেত্রাঘাত করার অভিযোগ ওঠে শিক্ষকের বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের করেন পড়ুয়ার অভিভাবকেরা। মামলা গড়ায় হাইকোর্ট পর্যন্ত। সেই মামলায় সম্প্রতি অভিযুক্ত শিক্ষকের আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে কেরল হাইকোর্ট। সঙ্গে বিচারপতি পিভি কুন্নিকৃষ্ণনের নির্দেশ, পুলিশের প্রাথমিক অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত ওই শিক্ষককে গ্রেফতার করা যাবে না। এরপরই বর্তমান সামাজিক পরিস্থিতির কথা তুলে ধরেন বিচারপতি। তরুণ প্রজন্মের আচরণে উদ্বেগ প্রকাশ করেন বিচারপতির মন্তব্য, বিভিন্ন অপরাধমূলক মামলায় জড়িয়ে পড়ছে তরুণ প্রজন্ম। পড়ুয়ারা শিক্ষকদের হুমকি দিচ্ছে এবং শিক্ষকদের উপর শারীরিক আক্রমণ হচ্ছে, এমনকি ঘেরাও পর্যন্ত হচ্ছে। এই প্রবণতা বন্ধ হওয়া উচিত। এই পরিস্থিতি থেকে পড়ুয়াদের বের করতে শিক্ষকরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে অভিমত কেরল হাইকোর্টের বিচারপতি পিভি কুন্নিকৃষ্ণনের। আদালতের পর্যবেক্ষণ, শিক্ষকদের বেত নিয়ে স্কুলে যেতে দেওয়া উচিত। হাতে বেত থাকা মানেই তা ব্যবহার করতে হবে এমনটা নয়। শিক্ষকদের হাতে বেত দেখলে পড়ুয়াদের মনে প্রভাব পড়বে। কোনো অসামাজিক কাজ করার আগে পড়ুয়ারা ভেবে দেখবে। বিচারপতির আরও মত, পড়ুয়াদের আচরণ এবং শৃঙ্খলার জন্য অনেক সময় ছোটখাটো শাস্তি দিয়ে থাকেন শিক্ষকরা। এইসব ক্ষেত্রে শিক্ষকদের ফৌজদারি মামলা থেকে রক্ষা করা উচিত। এক্ষেত্রে পড়ুয়া বা অভিভাবকদের অভিযোগের ভিত্তিতেই পুলিশ অনেক সময় পদক্ষেপ করে থাকে। এটি বন্ধ হওয়া উচিত, অন্যথায় শিক্ষকেরা নিজেদের কাজ করতে পারবেন না। কলকাতা টিভি। মালদায় ফের চলল গুলি। রাজ্যে প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সাবিত্রী মিত্রের বাড়ির অদূরেই পরপর গুলি চলল। গুলিবিদ্ধ এক, মালদার ইংলিশ বাজার পুরসভার 13 নম্বর ওয়ার্ডের ঘটনা। হোলির রাতে গুলি চলল মালদায়। বাড়ির সামনে ঝামেলা করছিল একদল যুবক। কারণ জানতে এগিয়ে যান ইংরেজ বাজার 13 নম্বর ওয়ার্ডের পুরাটলি এলাকার বাসিন্দা বিপ্লব ঘোষ। পকেট থেকে বন্দুক বের করে বিপ্লব ঘোষকে লক্ষ্য করে পরপর গুলি চালান উত্তম মণ্ডল নামে এক যুবক। বাঁ হাতে গুলি লাগে বিপ্লবের। ওখানে কোনো কারণে দুদল মিলে গন্ডগোল হচ্ছিল, কোন দল সেটা আমার জানা নেই। আমি ওখান থেকে বাজার করতে যাচ্ছিলাম, তো আমি ও থেকে জিজ্ঞেস করলাম কী হয়েছে রে ভাই। ওরা 2 রাউন্ড গুলি বাইর করে মদ্যপ অবস্থায় ছিল এবং বহিরাগত কিছু ছেলে পেলে ছিল। বহিরাগতদের এখানে প্রচুর আড্ডা আছে এবং মদ্যপ অবস্থায় আছে। আমাদের যে প্রশাসন আছে সেরকম কোনো ব্যবস্থা নাই না, নিলে আজকে এটা হতো না। আজকে আমার হাতে লেগেছে, যদি বুকে বা পেটে লাগতো তাহলে আমি এই দুনিয়া থাকতাম না। 5 মাস ধরে বেরোজগার আছে আমার বুকের প্রবলেমের জন্য, অথচ আমার উপরে এটা হলো। আমি ওদের শাস্তির দাবি চাই, আমার ক্ষতিপূরণের দাবি চাই। এলাকায় কি বহিরাগত ঢুকছে? হ্যাঁ, এলাকায় বহিরাগত ঢুকছে। এলাকায় বেড়েছে বহিরাগতদের দাপাদাপি। পরিবেশ পরিস্থিতি কোনোটাই আগের মতো নেই, অভিযোগ স্থানীয়দের। শুনলাম যে এরকম ব্যাপার এখানে ঝগড়াঝাটি হয়েছে, এইসব নাকি সব গুলিগালা চলেছে, এইসব ছোট ছোট ব্যাপার নিয়ে গুলিগালা চলেছে। পরিবেশের অবস্থা খুব একটা ভালো নাই। পরিবেশ খুব আমাদের এইখানকার পিছনে আমাদের এই পাড়ার পরিবেশটাও খুব একটা ভালো জায়গায় যাচ্ছে না। মানুষ ভিতর থেকে খুব আতঙ্কিত আছে, যারা বাচ্চা কাচ্চা নিয়ে সংসার টংসার করছে, পরিবার নিয়ে, ওরা বলতে পারে না, মুখ খুলতে পারে না, কিন্তু খুব প্রবলেমে আছে, খুব অসুবিধার মধ্যেই আছে। কেন গুলিটা কেন চলছে? কোনো গন্ডগোল? এই কথা কাটাকাটি এইসব নিয়ে সব শুনছি, তাছাড়া আমরা তো চোখে দেখিনি। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত উত্তম। ইতিমধ্যে এই ঘটনায় 4 জনকে ধরেছে পুলিশ। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ কর্মী। এই যুবকরা কারা? আগেও কি তারা অপরাধের সঙ্গে জড়িত ছিলেন? কোথা থেকেই বা তাদের হাতে এলো আগ্নেয়াস্ত্র? স্বাভাবিকভাবেই এলাকায় গুলি চালানোর ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। গন্ডগোল হয়েছে, এরকম গুলি ফায়ার হয়েছে, আমরা তো জানি না, আমরা ঘরে ছিলাম। তারপরে আমার একটা পুতনি কাঁদতে কাঁদতে এসে তখন আমরা বেরিয়েছি, তখন দেখছি আমার এই ছেলেটা বাইরে বসে আছে, তখন আমরা কান্নাকাটি করছি। তারপরে এইভাবে গন্ডগোল হতে হতে তারপরে সব ছুটাছুটি করছে লোকজন। বিগত কয়েক মাসে মালদায় পরপর গুলি চালানোর ঘটনা ঘটেছে, যার ফলে আতঙ্কের পারদ চড়েছে আরও কিছুটা। ঘটনাস্থল থেকে অদূরেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সাবিত্রী মিত্রের বাড়ি। এলাকার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি ক্ষতিপূরণের দাবি জানাচ্ছেন আক্রান্ত। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কলকাতা টিভি। 2026 বিধানসভা নির্বাচনের আগে সরগরম রাজ্য রাজনীতি। নির্বাচনের আগে শুরু হয়েছে দল বদলের তরজা। এই আবহে এবার বিজেপি বিধায়কদের তৃণমূলে যোগদানের জল্পনা উস্কে দিলেন কোচবিহারের তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ।
তিনি জানিয়েছেন, আসন্ন নির্বাচনের আগে ওই জেলার 6 বিজেপি বিধায়কের মধ্যে অন্ততপক্ষে 3 জন মানসিকভাবে তৃণমূলে যোগ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। পাল্টা জেলা বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূলের একাধিক নেতা বিজেপিতে যোগদান করবেন। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ভোটের আগে সংগঠন মজবুত করতে ব্যস্ত শাসক থেকে বিরোধীরা। নির্বাচনের আগে দল বদলের তরজায় তৃণমূল বিজেপি। সম্প্রতি হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল তৃণমূলে যোগ দিয়েছেন। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কোচবিহারের 6 বিজেপি বিধায়কের মধ্যে অন্তত 3 বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত রয়েছেন বলে মন্তব্য করেছেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা প্রবীণ তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ। বিজেপির এমএলএ আছেন বা অন্য জনপ্রতিনিধি আছেন, তারা কিন্তু তৃণমূলমুখী মনে প্রাণে হয়েই গেছেন। আমাদের কুচবিহারে 6 জন এমএলএ রয়েছেন বিজেপি, তার মধ্যে 3 জন এমএলএ অনেক আগে থেকেই তারা মানসিকভাবে প্রস্তুতি নিয়েই ফেলেছেন। প্রায় আগামী দিনে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে ভালো ফল তো করবেই। উত্তরবঙ্গের 54 সিটের মধ্যে আমি তো বলবো যে বিজেপি 2 অঙ্কে পৌঁছতে পারবে না, 2 অঙ্কের সংখ্যায় তারা পৌঁছতে পারবে না। মিথ্যা প্রচার, বিভ্রান্তি ছড়ানো হচ্ছে তৃণমূলের তরফে, দাবি বিজেপির। তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন কোচবিহার জেলা বিজেপি নেতৃত্ব। কোনো এমএলএ তৃণমূলে যাওয়ার নাই, এগুলা যারা আছে সব কট্টর বিজেপি। আর সুতরাং এরকম বিভ্রান্তি না করে সামনাসামনি আলোচনা করে সাহস নাই তৃণমূল নেতাদের। কোন নেতার সাহস আছে আমাদের এমএলএদের সঙ্গে কথা বলে? যোগাযোগ তো দূরের কথা, আইসে কথা বলার সাহস আছে? সেক্ষেত্রে তো আপনিও একজন বিধায়ক বিজেপির কোচবিহার জেলা। কি বলেন আপনার? ওই তৃণমূলের জন্মের আগে থেকে বিজেপি করি। এ মন্তব্য যে আমার 3 বিজেপির যে বিধায়কের বিরুদ্ধে যেটা বলা হয়েছে, এটা একটা মিথ্যা প্রচার চলছে। এবার তৃণমূল বিজেপি থেকে তৃণমূলে যায় না, তৃণমূল থেকে বিজেপিতে আসে, একটু অপেক্ষা করুন, শুধু সময়ের অপেক্ষা। আর 2026-এ পশ্চিমবঙ্গে ক্ষমতা বিজেপি আসছে একদম নিশ্চিত। করা নাড়ছে 2026-এর বিধানসভা নির্বাচন, আর তার আগে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী যারা রয়েছে সকলেই কিন্তু তাদের ঘর সাজাতে ব্যস্ত। আর ঠিক সেই মুহূর্তেই দাঁড়িয়ে বিজেপির ঘর ভাঙা নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করে বসলেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী তথা বর্তমানের কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। এবং তারা আরও দাবি করেন বিজেপি বিধায়করা তৃণমূল কংগ্রেসে এই মুহূর্তে যাবেন না, উল্টো 26-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলেরই ঘর ভাঙবে বিজেপি। তবে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস এই 2 দলের নেতৃত্বের মধ্যে যে অভিযোগ পাল্টা অভিযোগ বা দাবি পাল্টা দাবি যাই থাকুক না কেন, ইতিমধ্যেই কিন্তু 2026-এর নির্বাচনকে কেন্দ্র করে ঘর ভাঙাভাঙি শুরু হয়ে গিয়েছে। রবীন্দ্রনাথ ঘোষের এই দাবি সঠিক হয়ে থাকে তাহলে কিন্তু 2026-এর নির্বাচনে উত্তরবঙ্গ থেকে অনেকটা ব্যাকফুটে চলেছে বিজেপি। কোচবিহার থেকে কলকাতা টিভির জন্য রবিউল হোসেনের রিপোর্ট। আবাসে প্রথম কিস্তির টাকা পেয়েও বাড়ি তৈরির কাজ শুরু করেননি বহু উপভোক্তা। অভিযোগ পেয়ে বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শন প্রশাসনের, দ্রুত বাড়ি তৈরির নির্দেশ। মাস কয়েক আগেই অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা। অভিযোগ, তবুও বাড়ি তৈরির কাজ শুরু করেননি বহু উপভোক্তা। অভিযোগ পেয়ে বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শনের কাজ শুরু করলো প্রশাসন। গেছিলাম, সেখানে প্রধানকে নিয়ে গেছিলাম। বাংলা আবাস যোজনা 5364টি বেনিফিশিয়ারিকে দেওয়া হয়েছে ঘাটাল পঞ্চায়েত সমিতি এলাকায়, আবাস প্লাস এবং ফ্লাড এফেক্টেড। তো সেখানে খুবই দুর্ভাগ্যজনক চিত্র এটাই যে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের 302, সুলতানপুরের 140, দেয়াঞ্চগঞ্জের 114 এবং অজমনগর 1-এর 84টি বাড়ি এখন শুরুই হয়নি। এটা কনস্ট্রাকশন নট স্টার্টেড দেখাচ্ছে। এই ছবি ঘাটাল পঞ্চায়েত সমিতির রাজবনগর 1 নম্বর অঞ্চলের, আনন্দপুর ও মোহনপুর অঞ্চলের ধরমপুর ও রানীর বাজার এলাকার। ঘাটাল পঞ্চায়েত সমিতি এলাকার আবাসের প্রাপক সংখ্যা 5364 জন। অভিযোগ, উপভোক্তাদের মধ্যে 640 জন কাজই শুরু করেনি। কেন এমনটা হলো? এবং আমরা মোহনপুর জিপিতে গেছিলাম, 302খানা বাড়ি সেখানে শুরু হয়নি। আমাদের সঙ্গে প্রধান সুমনা জাল, উপপ্রধান মুস্তাক আলী উপস্থিত ছিলেন। তাদেরকে নিয়ে আমরা বাড়ি বাড়ি গেছিলাম। ধরমপুর প্রথমে গেছিলাম, তারপরে রানীর বাজার, বিশিষ্ট সমাজসেবকরাই ছিল আমাদের। তো সেখানে আমরা বোঝানোর চেষ্টা করছি যে টাকা ঢুকে গেছে 60,000, এখনো বাড়ি শুরু করছেন না কেন?
দ্রুত বাড়ি শুরু করতে হবে। সেকেন্ড ইনস্টলমেন্টের টাকা আমরা দেওয়ার জন্য রেডি আছি, কিন্তু ফার্স্ট ইনস্টলমেন্টের টাকা পেয়ে এখনো কাজ শুরু হচ্ছে না। এটা তো একটা দণ্ডনীয় অপরাধ 3 মাস অতিক্রান্ত। ঘরের জন্য প্রাপ্ত টাকা পর্যাপ্ত নয়। আবাসের ঘর নিয়ে এমন অভিযোগ শোনা গিয়েছিল আগেই। উপভোক্তারা কি সেটাই মনে করছেন, নাকি নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে? আপাতত দ্রুত বাড়ি তৈরির নির্দেশ দিয়েছে প্রশাসন। ঘাটাল থেকে মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। ভয়াবহ ভাঙনের কবলে গঙ্গাসাগর। ক্রমাগত ভাঙছে কপিলমুনি আশ্রমের সামনের সাগর পাড়। ভরা কোটালে উত্তাল সমুদ্রের ঢেউয়ের ধাক্কায় ভাঙছে কপিলমুনি আশ্রমের সামনের বাঁধ। নতুন করে ভাঙছে 1 থেকে 4 নম্বর স্নানঘাটের রাস্তা। একের পর এক ভাঙনে বিপন্ন কপিলমুনি আশ্রমের অস্তিত্ব। গঙ্গাসাগরে ভয়াবহ ভাঙন, বিপন্ন কপিলমুনি আশ্রমের অস্তিত্ব। একের পর এক প্রাকৃতিক দুর্যোগে ভাঙনে বিধ্বস্ত কপিলমুনি আশ্রমের সামনের সাগর পাড়। আপৎকালীনভাবে ঘাট ও বাঁধ মেরামতি করে 2025-এর গঙ্গাসাগর মেলা শেষ করেছে রাজ্য সরকার। পূর্ণিমার কোটালে সাগরের উত্তাল ঢেউয়ের কারণে নতুন করে ভাঙছে কপিলমুনি আশ্রমের সামনে 1 থেকে 4 নম্বর স্নানঘাট। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি নেতা অরুণাভ দাসের বক্তব্য, রাজ্য সরকার মেলার আগে একটা করে পাইলট প্রজেক্ট আনছে, কোটি কোটি টাকা আসছে, আর তৃণমূলের নেতাদের পকেট ভরে যাচ্ছে। এই রাজ্য সরকার এই মেলার আগে একটা করে পাইলট প্রজেক্ট আনছে, কোটি কোটি টাকা আসছে, আর তৃণমূলের নেতাদের পকেট ভরে যাচ্ছে, কিন্তু বাস্তবে স্থায়ী বা কংক্রিটের বাঁধের কোনো ব্যবস্থা করা হচ্ছে। প্রত্যেক বছরই ভাঙন হচ্ছে, প্রত্যেক বছরই সমুদ্র এগিয়ে এগিয়ে কপিলমুনি মন্দিরের সামনে চলে আসছে। গঙ্গাসাগরের ভাঙন নিয়ে খুবই উদ্বিগ্ন সরকার, স্থায়ী সমাধানের চেষ্টা করছে সরকার, এমনই মন্তব্য করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। পুনরায় আবার ভাঙন শুরু হয়েছে এবং সেই প্রেক্ষাপটে আমি মাননীয় আমাদের পেয়জল এবং জলসম্পদ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি মণি জৈনের সাথে আমি জলসম্পদ ভবনে গিয়ে ওনার সাথে দীর্ঘক্ষণ মিটিং করেছি এবং ইতিমধ্যে আমাদের এই বিষয় নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে অতি দ্রুততা পার্মানেন্ট নেচারের কাজ করবার জন্য একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে, টেন্ডার করা হয়েছে। পূর্ণিমার কোটালে সাগরের উত্তাল ঢেউয়ের কারণে নতুন করে ভাঙছে কপিলমুনি আশ্রমের সামনের 1 থেকে 4 নম্বর স্নানঘাট। ভাঙনের ফলে ক্রমেই কমছে কপিলমুনি আশ্রম থেকে সমুদ্রের দূরত্ব। সামনেই রয়েছে দুর্যোগের মৌসুম, ফলে কপিলমুনি আশ্রম রক্ষা নিয়ে চিন্তিত স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে তীর্থযাত্রীরা। দক্ষিণ 24 পরগনা থেকে কোয়েল মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। সেরা 10 আজ এই পর্যন্তই। আপনি দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।